আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছে সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। সবকিছু ঠিকঠাক আছে কিনা? আজকে সাউন্ড ঠিকঠাক আছে? আজকে ভিডিও ঠিকঠাক আছে কিনা সবকিছু? একটু একটু কমেন্ট করে জানিয়ে দাও, হ্যাঁ ভাইয়ারা। ফ্রেম মনে হয় উপরে একটু কেটে যাচ্ছে, তাই না? নোমান, একটু ফ্রেমটা ঠিক করো ভাইয়া। তুমি লাস্ট দিনও ফ্রেমটা ঠিক করো নাই, আজকে একটু ঠিক করে দাও। সো, কি অবস্থা তোমার? তোমাদের লাস্ট ডে আমরা যেখানে আটকে গেছিলাম, বুঝছো, ওইখান থেকে স্টার্ট করব। টেনশন করার কোনো কারণ নাই। লাস্ট ডে আমরা যে জায়গাটায় আটকে গেছিলাম ঠিক ওই জায়গা থেকে স্টার্ট করব। সো আমরা এটা পড়তেছিলাম, হ্যাঁ, চট করে সবাই জয়েন করতে করতে আমরা এটা পড়ে ফেলি, কোনো সমস্যা নেই। দেখো, জৈব যৌগের বৈশিষ্ট্যগুলো পড়তেছিলাম আমরা, আজকে অনেক কিছু পড়বো। সো খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। সো কি বলছিল? বিশাল রাজ্যের বন্ধনে সমযোজী। বিশাল রাজ্য, তোমরা একটু বলো তো, ঠিক আছে? মানে জৈব যৌগের আহ, সংখ্যা কত প্রায়? লাস্ট ডে তে পড়াইছিলাম, বলো তো জৈব যৌগের সংখ্যা কত? বলো ভাইকে, জৈব যৌগের সংখ্যা কত? দেখবা কোথাও 80 লাখ লেখা, কোথাও 90 লাখ লেখা। 80 থেকে 90 লাখ পড়লেই হবে, ঠিক আছে? প্রায় 80 লাখ, তাই না? জৈব যৌগের সংখ্যাটা কত? প্রায় 80 লাখ, তাই না? প্রায় 80 লাখ। 80 লাখ। 80 লাখ অর 90 লাখ, দেখবা কোনো বইয়ে আবার 90 লাখ দেওয়া আছে, এটা কোনো সমস্যা নয়। বিশাল রাজ্য। তারপরে বন্ধনে সমযোজী, দ্যাট মিন্স কি? সমযোজী বন্ধনে আবদ্ধ এরা, নিজ নিজ দ্রবণে দ্রবণী। বলতো এরা কি পোলার দ্রাবক না অপোলার দ্রাবক? জৈব যৌগগুলা সবাই একটু বললো আমাকে। জৈব যৌগগুলা পোলার দ্রাবক না অপোলার দ্রাবক? বলতো সবাই। অপোলার বা নন পোলার, তাই না? আমরা পড়ছিলাম না, লাইক ডিজলভস লাইক। তাহলে অপোলার দ্রাবকে দ্রবীভূত, তাই তো? অপোলার দ্রাবকে, ব্রাদার ওই চিকন কলমটা দিও। দ্রাবকে দ্রবীভূত, ঠিক আছে? তারপরে কি দহনে নেই অবশেষ, মানে দহন করার পরে অবশেষ থাকে না। অপরিবাহী, অপরিবাহী মিন্স কি? বিদ্যুৎ পরিবহন করে না, তাই না? বিদ্যুৎ পরিবহন করে না। অপরিবাহী মিন্স হচ্ছে বিদ্যুৎ পরিবহন করে না। মন্থর বেশ মানে কি? বিক্রিয়ার হার বা বিক্রিয়ার যে গতিবেগ বা রিঅ্যাকশন রেট, হ্যাঁ, বিক্রিয়ার হারটা কি? বিক্রিয়ার হারটা হচ্ছে কম। বিক্রিয়ার হার বা বিক্রিয়ার গতিবেগ এটা কি? স্লো। সো এইখানে লাস্ট ডে এই জায়গাটায় আসার পরে আমাদের কি হয়ে গেছিল? কারেন্টটা চলে গেছিল। তো এই জায়গায় যেন মিস না হয়, কারো যদি মিস হয়ে থাকে তোমরা যেন বুঝতে পারো, ঠিক আছে? ওকে, ঠিক আছে সবাই? এই পর্যন্ত সবার ক্লিয়ার? ফেসবুকের কমেন্টগুলো একটু জুম করে, হ্যাঁ। এই পর্যন্ত সবার ক্লিয়ার? ওকে, ডান। আমরা আজকে নতুন যে টপিক, আমাদের নতুন যে টপিক সেটা স্টার্ট করতে পারি। যে জৈব যৌগের যে সংখ্যাধিক্য, মানে জৈব যৌগের যে সংখ্যা এত বেশি, এটার রিজনটা কি? ঠিক আছে, এটার রিজনটা কি? জৈব যৌগের সংখ্যাটা এত বেশি হওয়ার কারণটা কি? সো সেই জিনিসটাই আমরা আজকে দেখব। সো চলো আমরা স্টার্ট করি। দেখো, ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন মানে কি? ক্যাটেনেশন মিন্স হচ্ছে এই যে কার্বন শিকল, যে কার্বনের চেইন, জৈব যৌগ কি করে? মানে প্রচুর কার্বন দিয়ে, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে তো হাইড্রোকার্বন গঠিত, আমরা পড়ছিলাম। সো এরা কি করে? কার্বন চেইনের মাধ্যমে একাধিক যৌগ গঠন করতে পারে। মানে চেইন মানে কি? শিকল গঠন করা। ধরো একটার সাথে আরেকটা কার্বন মিলে, আরেকটার সাথে আরেকটা কার্বন মিলে, আরেকটার সাথে আরেকটা কার্বন মিলে, এইভাবে লম্বা শিকল তৈরি করে। আবার এরা কি করতে পারে? শাখা শিকলও তৈরি করতে পারে। দেখো, 4টা কার্বন দিয়ে দেখো অনেকগুলো যৌগ বানানো যায়। লেটস সে আমরা এখানে কয়টা নিলাম? 5টা কার্বন। দেখো 5টা কার্বন নিয়ে কি কি ধরনের যৌগ বানানো যায়। দেখো, 5টা কার্বন নিয়ে প্রথমত এই যে ছোটবেলায় পড়ছিলাম না আমরা, লেখা বুঝতে পারো তো? হ্যাঁ, না আর একটু বড় করে লিখবো? একটু বইলো তো। এটা কি? পেন্টেন। দেখো 5টা কার্বন দিয়ে আমরা কি কি যৌগ তৈরি করতে পারি? পেন্টেন। আবার দেখো, এইটার নাম আমি নামকরণ শিখাবো তোমাদেরকে। এটার নাম হচ্ছে 2,2 ডাইমিথাইল প্রোপেন। কিভাবে আসছে সবই বুঝাবো, সমস্যা নাই। 2,2 ডাইমিথাইল প্রোপেন। কার্বন কিন্তু 5টাই, তাই না? আবার দেখো, আমি 1 2 3, ঠিক আছে? লেটসে লেটসে এইখানে দিয়ে দিলাম
এখানেও কিন্তু 5টা কার্বনই, বুঝতে পারছো? এই যৌগের নাম কি? এই যৌগের নাম হচ্ছে 2 মিথাইল বিউটেন। তাহলে আমরা কি দেখলাম? দেখো 5টা কার্বন দিয়ে কত কিছু করা যায়, তাই না? সো এই যে চেইন বা শিকল গঠন করতেছে, এই শিকলের প্রক্রিয়াটাই হচ্ছে ক্যাটেনেশন, বা এই চেইনটা কি আরো লম্বা করা যায়। ধরো হচ্ছে তুমি কি 3টা কার্বন, তারপর 4টা কার্বন দিয়ে একটা শিকল তৈরি করতে পারবা, 5টা কার্বন দিয়ে শিকল তৈরি করতে পারবা। সো ক্যাটেনেশন জিনিসটা বুঝতে পারছো? মানে কার্বন শিকল লম্বা করার, বা কার্বনের যে একটা কার্বন আরেকটা কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে লম্বা শিকল তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? ক্যাটেনেশন। বুঝতে পারছো? ক্যাটেনেশন কি? একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করার যে প্রক্রিয়া, সেটাকে কি বলা হয়? ক্যাটেনেশন। মাথায় ঢুকছে ক্যাটেনেশন কি? আমার সাথে পড়ো একবার। একটা কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত হয়ে লম্বা শিকল তৈরি করার যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে ক্যাটেনেশন। ডান সবাই? ডান? ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, তারপরে কি সমানতা? দেখো সমানতাটা কি? এই যে এইখান থেকে এই 3টা এক্সাম্পল দিয়ে আমি সমানতা বুঝিয়ে দিতে পারবো। সমানতা মিন্স হচ্ছে আণবিক সংকেত সেম। একটু ভালোভাবে বুঝো সমানতা মিন্স কি। সমানতা হচ্ছে আণবিক সংকেত সেম, বাট কি গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। গাঠনিক সংকেত যেটা আছে সেটা যদি ডিফারেন্ট থাকে, আণবিক সংকেত সেম বাট গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন হইলে তাদেরকে আমরা কি বলি? একজন আরেকজনের সমানু। ব্যাপারটা কি আমরা বুঝলাম না। দেখো আমি আরেকটু ব্যাপারটা বুঝাই। দেখো সবার কি 5টা কার্বন আছে, তাই না? এখানে 5টা কার্বন সবার আছে, 5টা কার্বন সবার আছে। এখন দেখো হাইড্রোজেনটা গণনা করি। সবার হাইড্রোজেন কয়টা আছে সেটা গণনা করি ভাইয়া। হ্যাঁ, একটু গণ তো আমার সাথে ভাইয়ারা। হাইড্রোজেন কয়টা আছে? 3, 2, 5, 2, 7, 2, 9 আর 3 কত? 10। তো এখানে হাইড্রোজেন কয়টা? 10টা। ঠিক আছে, আমি কি ভুল করছি? আবার দেখো এখানে কার্বনে 1, 2, 3, 4, 5। হাইড্রোজেন কয়টা আছে আমরা একটু দেখি। হাইড্রোজেন কয়টা আছে দেখো? 3, 3, 6, 3, 9, 3, 12। এইখানেও তো 12টা হওয়ার কথা। 3, 2, 5, 2, 7, 2, 9, 3, 12টা। এইখানেও 12টা হবে। ঠিক আছে, এইখানেও 12টা। আচ্ছা, এইখানে কয়টা হবে দেখো তো? কার্বন 5টাই আছে। হাইড্রোজেন কয়টা আছে? 3, 3, 6, 6 আর 1 7, 7, 3 10, 3 13। 13 তো হওয়ার কথা না। এইখানে কি হবে? এইখানে একটু 2 হবে। এইখানে ভাই একটা হাইড্রোজেন বেশি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, 3, 2, 5, 6, 3, 9, 3, 12টা। তো সবগুলোতে দেখো কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা সেম না? একটু খেয়াল করো, সবগুলাতেই কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা সেম কিনা তোমরা আমারে বলো। সবগুলাতেই কার্বন সংখ্যা হাইড্রোজেন সংখ্যা সেম। এইটা দ্বারা কি বোঝাচ্ছে? এদের আণবিক সংকেত। দেখো আণবিক সংকেত মানে কি? যেটা আমরা নাম্বার দিয়ে বুঝাই, তাই না? ওই এলিমেন্টস কয়টা কয়টা আছে। সো আমরা বলতে পারি না সবার আণবিক সংকেত সেম। ইয়েস, বাট দেখো গঠনের দিক দিয়ে কি সবাই একই রকম? গঠনটা ভিন্ন ভিন্ন না সবার? আণবিক সংকেত সেম হওয়ার পরেও সবার গঠনগুলা কি আলাদা আলাদা না? একটাকে বলতেছি পেন্টেন, একটাকে বলতেছি 2 মিথাইল বিউটেন, একটাকে বলতেছি 2 ডাইমিথাইল প্রোপেন, তাই না? সো এরা কি আলাদা আলাদা যৌগ, বাট আণবিক সংকেত সেম। বুঝতে পারছো? সো আণবিক সংকেত সেম, গাঠনিক সংকেত ভিন্ন ভিন্ন। তাইলে আমরা কি বলতে পারি? এরা পরস্পরের সমানু। অর্থাৎ এই যে সমানতা ধর্ম, ঠিক আছে, অর্থাৎ একটা আণবিক সংকেতের অনেকগুলা গাঠনিক সংকেত হইতে পারে। এটার কারণে জৈব যৌগের সংখ্যা বাইরে গেছে। তাহলে জৈব যৌগের সংখ্যা কেন বাড়ছে? 2টা রিজন আমরা পড়ছি। একটা হচ্ছে ক্যাটেনেশন, মানে কার্বন শিকল লম্বা করার যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? ক্যাটেনেশন। সেকেন্ড যে প্রক্রিয়াটা পড়ছি, সেকেন্ড প্রক্রিয়াটা কি ভাইয়া? সেটা হচ্ছে সমানতা। অর্থাৎ আণবিক সংকেত সেম, বাট গাঠনিক সংকেতটা ভিন্ন ভিন্ন। মাথায় ঢুকে গেছে কিনা 2টা জিনিস? ক্যাটেনেশন, সমানতা, এই 2টা জিনিস কি মাথায় ঢুকে গেছে? ডান। তারপরে দেখো আমাদের পলিমারকরণ। পলিমারকরণ কি? ধরো এই যে আমরা ছোটবেলায় 9, 10-এ পড়ছিলাম না, একটা মনোমার, ঠিক আছে, মনোমার, অনেকগুলা মনোমার যুক্ত হয়ে এরা কি গঠন করতে পারে? পলিমারকরণ বিক্রিয়া তৈরি করতে পারে। মানে পলি মানে কি? বহু। ঠিক আছে, অনেকগুলা ক্ষুদ্র 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 অণু যুক্ত হয়ে বৃহৎ শিকল তৈরি করতে পারে। যেমন আমরা দেখছিলাম, মনে আছে তোমাদের, এই যে 9, 10-এ ছিল একটা বিক্রিয়া,
ধরো এটাকে কি বলছিলাম আমরা, ইথিলিন, তাই না? সো এটাও ওয়ান কাইন্ড অফ ক্যাটেনেশনের মতোই। কি হয়, এই যে ইথিলিন, এটা কি একটা মনোমার, মানে একটা অণু বা ইথিন, এই অনেকগুলা ইথিন মিলে কি হবে, পলিইথিন বা পলিইথিলিন। ঠিক আছে, আমরা যদি বলি পলিইথিন, এটা কি করবে, তুমি যদি অনেক হাই টেম্পারেচার দাও, অনেক হাই প্রেশার দাও, ঠিক আছে, প্রেশার কি এটিএম দ্বারা প্রকাশ করি আমরা, অনেক হাই টেম্পারেচার অনেক হাই প্রেশার দিলে দুইটাই কি হইতে হবে, হাই দিতে হবে। আমরা এগুলো ডিটেলসে পড়বো, বুঝছো? হাই টেম্পারেচার হাই প্রেশার দিলে কি হবে, অনেকগুলা ইথিলিন পাশাপাশি যুক্ত হবে। তো পাশাপাশি যুক্ত হইলে আমরা কি বলি, এইগুলা অনেকগুলা যুক্ত হইতে পারে, তাই না? অনেকগুলা যুক্ত হইতে পারে। এটা মিন্স কি, এই যে দেখো হাইফেনগুলা মানে কি, এটা চলমান, মানে অনেকগুলা যুক্ত হবে। আমি পরের পেজে দেখাই দিচ্ছি। এটা কি করছে, এটা কি ছিল, ইথিন, এটা কি হয়ে গেছে, পলিইথিন, তাই না? পলিইথিন। তো ব্যাপারটা দেখো আমি তোমাদের দেখাই, খেয়াল করো কি হয়েছে। এই ইথিন অনেকগুলা মনোমার যুক্ত হবে, দেখো ব্যাপারটা দেখো, এই বন্ধনটা ভেঙে যাবে। ধরো এই একটা বন্ধন ভেঙে গেছে, এর একটা হাত তৈরি হয়েছে, এর একটা হাত তৈরি হয়েছে, বন্ধন ভেঙে এখানে আরেকটা ইথিন এসে যুক্ত হয়েছে, বুঝছো? আরেকটা ইথিন এসে যুক্ত হয়েছে। এভাবে তো চলতেই থাকবে, কখনো শেষ হবে? এই কারণে দেখো, এই যে দেখো এই চলতেছে, এই দাগের মধ্যে ব্র্যাকেট দেওয়া মানে কি, চলতেছে, এখানে এন দিয়ে দিচ্ছি ভাইয়া, বুঝতে পারছো? মানে কি, এটা চলমান আছে, চলমান। সো এটা কি একটা ক্ষুদ্র অণু, অনেকগুলা ক্ষুদ্র অণু মিলে একটা বৃহৎ অণু গঠন করে। সো এটাকে কি বলা হয়, পলিমারকরণ। তো পলিমারের মাধ্যমে, এই যে গঠন প্রক্রিয়ার মাধ্যমে তুমি তো আনলিমিটেড কাউন্ট অফ কম্পাউন্ড তৈরি করতে পারবা না? ইয়েস অর নট? আনলিমিটেড কাউন্ট অফ কম্পাউন্ড তৈরি করতে পারবা। সো এইটাই হচ্ছে পলিমারকরণের বেসিক, অর্থাৎ ইথিলিন এটা কিসে কনভার্ট হয়, পলিইথিলিনে কনভার্ট হয়। বুঝতে পারছো? অনেকগুলা মনোমার মিলে পলিমার গঠন হয়। ক্লিয়ার? মাথায় ঢুকছে স্যার? মাথায় ঢুকছে আপনাদের সবার? মাথায় ঢুকছে? আমাকে একটু জানায়েন। আচ্ছা, 4 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন কি? ধরো হচ্ছে এরা পরস্পরের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন হয়, এটাকে কি বলি আমরা, সমযোজী বন্ধন বলে। তো এই সমযোজী বন্ধনের কারণেই কিন্তু ইজিলি ক্যাটানেশন করতে পারতেছে, ইজিলি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করতে পারতেছে। সো আমরা বলতে পারি যে এই যে 4টা রিজন, তাই না, একটা কি ক্যাটানেশন, একটা হচ্ছে সমানতা, একটা হচ্ছে পলিমারকরণ, একটা হচ্ছে সমযোজী বন্ধন, এই 4টা রিজনের কারণে জৈব যৌগের সংখ্যা অনেক পারা যাবে। পরীক্ষায় যদি 2 নাম্বারের জন্য প্রশ্ন আসে, খ নাম্বারে, যে জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লক্ষ বা জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণটা উল্লেখ করো, পারবা? পারা যাবে ইনশাল্লাহ। ওকে, ডান। সবাই বুঝতেছি তো আমরা? হ্যাঁ, বুঝতেছি তো? তোমরা না বুঝলে আমাকে বইলো, আমি আরেকবার বুঝাই দিব, কোনো সমস্যা নাই, আমি কিন্তু রিপিট করতেছি জিনিসগুলা। হ্যাঁ, ওকে ওকে, ডান। তারপরে আসো, এখন আমরা পড়বো হচ্ছে জৈব যৌগের প্রকারভেদ। অর্থাৎ তুমি দেখবা জৈব যৌগ অনেক মানে বিভিন্ন বইয়ে গেলে দেখবা এক এক বইয়ে এক এক ভাবে প্রকারভেদটা দেওয়া আছে। ভাইয়া এমন ভাবে গুছিয়ে সাজাইছি যে এই যে এই প্রকারভেদগুলো পড়লে ইনশাল্লাহ তোমার আর কিছু লাগবে না। তোমরা একটু তুলে নাও এটা, হ্যাঁ, তোমরা তুলে নাও, তারপর আমি বুঝাচ্ছি। একটু জায়গা ফাঁকা রাখো সবকিছুতে, একটু তুলে নাও ভাইয়া, তুলে নাও। পলিমারকরণটা বুঝাবো ভাইয়া, সমস্যা নাই। সমযোজী বন্ধন এই বেসিক জিনিস, ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আমরা কি বলি, সমযোজী বন্ধন। তা আমি দিশমাম, সমযোজী বন্ধন কি জিনিস? ইলেকট্রন শেয়ারের মাধ্যমে। আচ্ছা, পলিমারকরণটা অনেকেই বলতেছে, এটা লেখা শেষ হইলে আমি পলিমারকরণটা আরেকবার বুঝাই দেবো। এটা শেষ করো আগে, হ্যাঁ, এটা তোলাটা শেষ করো। এই শেষের জিনিসটা বুঝতেছো না তোমরা? এটা হচ্ছে অ্যালিসাইক্লিক। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে এক জায়গায় অ্যালিসাইক্লিক। ওকে, অ্যালিসাইক্লিক, এই ফ্রন্টটা মানে একটু ভেঙে গেছে, এই যে এখানে নিচে আছে অ্যালিসাইক্লিক, শুধু অ্যালিসাইক্লিক, এটা অ্যারোমেটিক। হ্যাঁ,
তোলা ডান? ডান হইলে বলো ভাইকে। এত সুন্দর করে তোলা লাগবে না, জাস্ট লিখে রাখো। ডান হইলে সবাই একটু কমেন্ট করে দাও। ওকে, মোটামুটি ডান সবার। হ্যাঁ, পরে দেখো। দেখো পলিমারকরণ জিনিসটা কি? পলিমার হচ্ছে জিনিসটা হচ্ছে এই যে একটা মনোমার, মানে মনো মানে কি এক, বুঝো মনো মানে কি? মনোমার কেন বলতেছি, মানে একটি যৌগ এক। এটাকে যখন আমি অনেক উচ্চ তাপমাত্রা এবং উচ্চ চাপে একটা অবস্থায় নিয়ে যাব, এর বন্ধনগুলা ভাঙবে। ভেঙে অনেকগুলা, কারণ এইখানে তো ধরো অনেকগুলা ইথিলিন আছে, অনেকগুলা ইথিলিন সাথে সাথে মিলিত হয়ে এরা শিকল গঠন করবে। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলা যৌগ মিলে তখন একটা যৌগ গঠন করবে, সেটাকে বলা হয় পলিমার। ঠিক আছে, মনোমার থেকে পলিমার। মনোমার মানে কি এক, অনেকগুলো যৌগকে তুমি যদি উচ্চ তাপমাত্রা উচ্চ চাপে রাখো, সেগুলো যুক্ত হয়ে একটা বৃহৎ আকৃতির যৌগ গঠন হয়, সেটাকে বলা হয় পলিমার। বুঝতে পারছো? যেমন পলিমারের ভিতরে বিভিন্ন জিনিস আছে, যেমন ফুলারিন্স বা আদার্স কিছু জিনিস আছে, এই জিনিসগুলা বলবো, সমস্যা নেই। ওকে, আর 4 নাম্বারটা যে কি, 4 নাম্বার জিনিসটা সেটা হচ্ছে বলা হয় সমযোজী বন্ধন। ঠিক আছে, সমযোজী বন্ধন ভালোভাবে বুঝো। সমযোজী বন্ধন জিনিসটা কি? ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয়। ঠিক আছে, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে যে বন্ধনটা তৈরি হয় তাকে আমরা কি বলি? ঠিক আছে, সমযোজী বন্ধন। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদের পরবর্তীতে আলোচনা করা হবে, যে এই যে ক্যাটেনেশন, ঠিক আছে, একটু বুঝছো ক্যাটেনেশন। ক্যাটেনেশন জিনিসটা কি? এখানে দুইটা যৌগ মিলে একটা শিকল তৈরি করতে পারে, তিনটা মিলে একটা শিকল তৈরি করতে পারে, 4টা কার্বন মিলে একটা শিকল তৈরি করতে পারে, 5টা কার্বন মিলে শিকল তৈরি করতে পারে। ক্যাটেনেশন তো ওই যে কার্বন চেইনটা বড় করারই প্রক্রিয়া, তাই না? তো ক্যাটেনেশনের ফলে ধরো 30 থেকে কার্বন 70 পর্যন্ত, ভালোভাবে বুঝো, একটু মনোযোগ দাও, কার্বন 30 থেকে 70 পর্যন্ত এই যে যৌগগুলোর যে চেইন, এইটাকে বলা হয় ফুলারিন্স। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? ফুলারিন্স, মানে নাম দেওয়া হয়েছে ফুলারিন্স। ওকে, এগুলো নিয়ে পরে আবার ডিটেলস আলোচনা করব শেষের দিকে। সো কার্বন 30 থেকে কার্বন 70 এই রেঞ্জের ভিতরে যারা আছে, এদেরকে কি বলা হয়? ফুলারিন্স। তাইলে তুমি আমাকে বলো, কার্বন 25 এটা কি ফুলারিন্সের আওতাভুক্ত? ইয়েস অর নো? বলো তো, কার্বন 25 এটা ফুলারিন্সের আওতাভুক্ত? তোমাকে যদি বলা হয় কার্বন 72 এটা কি ফুলারিন্সের আওতাভুক্ত? এগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, দে আর নট ফুলারিন্স, এরা ফুলারিন্স না। ফুলারিন্স না। হ্যাঁ, আচ্ছা গেল। আরেকটা এমসিকিউ আসে পরীক্ষায়, কার্বন 60। ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে বুকমিনস্টার ফুলারিন্স। এই ফুলারিন্সটার নাম হচ্ছে বুকমিনস্টার ফুলারিন্স। ফুলারিন্স, এই ফুলারিন্সটার নাম কি? বুকমিনস্টার ফুলারিন্স। ঠিক আছে, বা এদেরকে বাংলায় কি বলা হয়? বাকি বল বলা হয়। বাংলায় কি বলা হয়? বাকি বল বলা হয়। কেন বাকি বল বলা হয়? কারণ এটা অনেকটা হচ্ছে ফুটবল আকৃতির হয়ে থাকে। আমি যদি একটু আঁকি, এই যে একটু কমপ্লেক্স, ঠিক আছে, অনেকগুলো সার্কেল থাকে, এই যে এইভাবে একটু কমপ্লেক্স আকারে পেঁচানো থাকে। সো এটা একটা ফুটবল আকৃতির হয়, বুঝতে পারছো? এটাকে কি বলা হয়? বাকি বল বলা হয়। এগুলো মাঝে মাঝে এমসিকিউতে আসে। ঠিক আছে, সো এটা ক্লিয়ার সবার? ক্লিয়ার এইটুক? ডান্স? ওকে, তারপরে আসো আমরা এই যে প্রকারভেদ যে ছিল, জৈব যৌগ। জৈব যৌগ দুই প্রকার, একটা হচ্ছে ওপেন চেইনড আর একটা কি ক্লোজ চেইন। ভালোভাবে বুঝো, ওপেন চেইন মানে কি? মুক্ত শিকল। ক্লোজ চেইন মানে কি? শিকলগুলো আবদ্ধ থাকবে। আমি পরের পেজে সুন্দরভাবে দেখাই দিই। ওপেন চেইন মানে দেখো শিকলের এই যে প্রান্তগুলো খোলা না, এটাকে কি বলা হয়? ওপেন চেইন। আর আমি যদি এখন ক্লোজ চেইন রাখি, দেখো দেখো এই যে কোনো দুইটা কার্বনের হাত দুইটা করে হাত, মানে একটা করে হাত খোলা থাকতে হবে, বুঝতে পারছো? বা একাধিক হাত খোলা থাকতে হবে। এখানে কি হাত খোলা আছে? দেখো এটা একটা কি ক্লোজ চেইন না? আবদ্ধ আছে না?
যেমন আমি ক্লোজ চেইন যদি আরো দেখাই, এটা কি ক্লোজ চেইন, বাট এগুলা কি ওপেন চেইন। দেখো এগুলা কি ওপেন চেইন, মানে তুমি আরো যুক্ত করতে পারবা, বাট এগুলাতে কি চাইলেই যুক্ত করতে পারবা। এই যে এগুলা ওপেন চেইন আর ক্লোজ চেইন, ব্যাপারটা বুঝতে পারছো? এখন এদের ভিতরে আবার প্রকারভেদ আছে। ওপেন চেইন হচ্ছে সম্পৃক্ত একটা আছে, আর একটা হচ্ছে অসম্পৃক্ত। একটু বুঝো সম্পৃক্ত কি। ধরো যাদের সিঙ্গেল বন্ড আছে, ভালোভাবে বুঝো, মনোযোগ দাও। যাদের সিঙ্গেল বন্ড বুঝো, একক বন্ধন যারা, হ্যাঁ, কার্বন কার্বন একক বন্ধন যারা, তারা সম্পৃক্ত। যেমন হচ্ছে ধরো আমি প্রোপেন CH3 CH2 CH3, ঠিক আছে, ধরো আমি প্রোপেন দিচ্ছি CH3। সো এটা মানে কি, এটা মানে হচ্ছে এরা সিঙ্গেল বন্ড, সো এরা কি সম্পৃক্ত। এখন অসম্পৃক্ত কারা, যাদের ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড আছে। যাদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে এরা অসম্পৃক্ত। যেমন আমি যদি বলি প্রোপিন, একটু ভালোভাবে বুঝো, CH3 CH ডাবল বন্ড CH2, ডাবল বন্ড আছে না, দ্যাট মিন্স কি এটা হচ্ছে অসম্পৃক্ত। আমি যদি বলি প্রোপাইন, দেখো CH3 C ট্রিপল বন্ড CH, প্রোপাইন, এরা কি অসম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত আর অসম্পৃক্তর মারপ্যাচটা বুঝতে পারছি আমরা, ঠিক আছে। তাহলে সিঙ্গেল বন্ড যারা আছে তারা হচ্ছে সম্পৃক্ত, আর যারা ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে তারা কি অসম্পৃক্ত। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আস্তে আস্তে বুঝতে পারতেছো তোমরা? এগুলো কিন্তু বেসিক, ঠিক আছে। দেখবা হচ্ছে ওই তোমরা যখন ওই বিক্রিয়াগুলা পড়বা, বিক্রিয়াগুলোর বিভিন্ন রুলে, যেমন মার্কোনিকভ নীতি বলে একটা নীতি আছে, দেখবা এইভাবে নীতিটা এইভাবেই শুরু হয়, ঠিক আছে। অসম্পৃক্ত যৌগের হাইড্রোকার্বনে, ঠিক আছে, কার্বন সংখ্যার যে হেরফের এইভাবে শুরু হয়, ঠিক আছে। সো অসম্পৃক্ত ভালোভাবে বুঝছো তো? অসম্পৃক্ত বললেই কি বুঝবে, এখানে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে, ঠিক আছে, ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকবে। ক্লিয়ার? আর সম্পৃক্ত মানে কি, অলওয়েজ সিঙ্গেল বন্ড। তারপর দেখো আমাদের বদ্ধ শিকল, একটা হচ্ছে কার্বোসাইক্লিক আর একটা হচ্ছে হেটারোসাইক্লিক। ভালোভাবে বুঝো, বদ্ধ শিকলটা দুই প্রকার। মানে এই যে শিকল মানে কি, বদ্ধ শিকল মানে কি, কার্বনের একটা চক্র থাকবে, তাই না, ক্লোজড চেইন, তাই না, কার্বনের একটা চক্র থাকবে, দ্যাট মিন্স কি ক্লোজ চেইন। এখন দেখো কার্বোসাইক্লিক মানে কি, এখানে কার্বন হাইড্রোজেন ছাড়া আর কেউ থাকতে পারবে না, অনলি কার্বন হাইড্রোজেন, অনলি কার্বন হাইড্রোজেন। আর হেটারোসাইক্লিক কি, কার্বন হাইড্রোজেন ছাড়া এক্সট্রা অনেকেই থাকতে পারবে, এক্সট্রা। বুঝছো? হেটারোসাইক্লিক কি, কার্বন হাইড্রোজেন ছাড়া আদার যৌগ থাকতে পারবে। যেমন হচ্ছে আমি কার্বোসাইক্লিক যদি বলি, দেখো এটা কি কার্বোসাইক্লিক না হেটারোসাইক্লিক, তুমি আমারে বলো তো, এটা কি কার্বোসাইক্লিক না হেটারোসাইক্লিক, তুমি আমাকে বলো সবাই। এটা কার্বোসাইক্লিক। এই যে এটা হেটারোসাইক্লিক, দেখো এই চক্রটার ভিতরে দেখো কার্বন কার্বন অক্সিজেন আছে, বুঝতে পারছো? দ্যাট মিন্স কি এটা হেটারোসাইক্লিক। আর দেখো এই যে চক্রটার ভিতরে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কেউ আছে, কারণ এই হাতগুলোতে তো হাইড্রোজেন ছাড়া আর কেউ বসতে পারবে না, এই হাতগুলোতে হাইড্রোজেন ছাড়া আর কেউ বসতে পারবে না, বুঝতে পারছো? দ্যাট মিন্স কি এটা হচ্ছে কার্বোসাইক্লিক, এটা হচ্ছে কার্বোসাইক্লিক সাইক্লিক। আর এটা কি, এটা হচ্ছে হেটারোসাইক্লিক, এটা কি হেটারোসাইক্লিক। আমরা কি বুঝতে পারছি কার্বোসাইক্লিক আর হেটারোসাইক্লিকের যে পার্থক্যটা, কোনটা কার্বোসাইক্লিক আর কোনটা হেটারোসাইক্লিক, এটা কি বুঝতে পারছি আমরা? ওকে, ঠিক আছে। এখন দেখো কার্বোসাইক্লিকের আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে অ্যালিসাইক্লিক, একটা হচ্ছে অ্যারোমেটিক। একটা কি আছে, অ্যালিসাইক্লিক, আর একটা হচ্ছে অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক মানে কি, এই যে এইটার মতোই সিঙ্গেল বন্ড, আর অ্যারোমেটিক মানে কি এখানে ডাবল বন্ড থাকবে। দেখো ব্যাপারটা বুঝাই, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। দেখো অ্যালিসাইক্লিক মানে কি, ধরো সবগুলা সিঙ্গেল বন্ড, দ্যাট মিন্স কি এটা প্রোপিন, তাই না, আমি হাত না দেখায় হাইড্রোজেন ডাইরেক্ট লিখে দিই, এটা কি প্রোপিন, ইয়েস প্রোপেন, সরি অ্যালিসাইক্লিক, এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, এটার নাম কি সাইক্লোপ্রোপেন। আর অ্যারোমেটিক মানে কি, ধরো আমি একটা ডাবল বন্ড দিয়ে দিলাম,
বুঝছো? CH CH CH2, দ্যাট মিন্স কি এটা হচ্ছে অ্যারোমেটিক। বুঝে গেছে? সো অ্যালিসাইক্লিক কি? এটা হচ্ছে সাইক্লোপ্রোপেন, আর এটা কি সাইক্লোপ্রোপিন। ডাবল বন্ড থাকলেই অ্যারোমেটিক। বাট অ্যারোমেটিকের আরো কিছু শর্ত আছে, বুঝছো? অ্যারোমেটিকের আরো কিছু শর্ত আছে। সো আমরা যখন পড়বো কোনটা অ্যারোমেটিক না, এই জিনিসগুলো পড়বো। হ্যাঁ, সো এই যে অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক পার্থক্যটা বুঝতে পারছো? এইখানে কি কার্বন হাইড্রোজেন ছাড়া আর কেউ 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 আছে? নাই কিন্তু। আর হেটারো অ্যালিসাইক্লিক কি? ধরো হচ্ছে এই যৌগটা, এটা কি হেটারো অ্যালিসাইক্লিক। আর অ্যারোমেটিক আসলে কি আসবে? ডাবল বন্ড এসে পড়বে। অ্যারোমেটিক আসলে কি এসে পড়বে? ধরো আমি একটা যৌগ আঁকতেছি, দ্যাট মিন্স কি এটা ফিউরান। এই যৌগটার নাম কি? ফিউরান। দেখো ডাবল বন্ড এসে পড়ছে। বুঝছো? বুঝছো ব্যাপারটা? ক্লিয়ার? অ্যারোমেটিকে ট্রিপল বন্ড হওয়ার সুযোগ নাই। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? অ্যারোমেটিকে ট্রিপল বন্ড হওয়ার সুযোগ নাই। বুঝতে পারছো? অ্যারোমেটিকে ট্রিপল বন্ড পাবা না, ডাবল বন্ড পাবা শুধু। ডান ডান ডান। তাহলে দেখো অ্যালি থাকলে, অ্যালিসাইক্লিক মানে কি? সিঙ্গেল বন্ড। দেখো অ্যালিসাইক্লিক মানে কি? সিঙ্গেল বন্ড। অ্যারোমেটিক মানে কি? ডাবল বন্ড। দেখো আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। অ্যারোমেটিক মিন্স কি? ডাবল বন্ড। যখন কার্বো অ্যালিসাইক্লিক হবে সবগুলো সিঙ্গেল বন্ড সাইকেলের ভিতরে, ঠিক আছে? আর কার্বো অ্যারোমেটিক হইলে সবগুলা, ঠিক আছে, সবগুলা। বুঝতে পারছো? তুমি কার্বো অ্যারোমেটিক, এই যে কার্বোসাইক্লিক যৌগ যদি অ্যারোমেটিক হয় তো সবগুলাই কার্বন হাইড্রোজেন থাকবে, বাট ডাবল বন্ড আসবে। তারপরে যদি আসি আমরা হেটারো অ্যালিসাইক্লিক, সো দেখো এইখানে কার্বন হাইড্রোজেন ছাড়া আরেকটা আদার্স একটা যৌগ আছে। বুঝতে পারছো? আদার্স একটা যৌগ আছে। আচ্ছা, কেন ট্রিপল বন্ড হয় না অ্যারোমেটিকে? দেখো এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। তোমাদের যদি বলি অ্যারোমেটিকের একটা শর্ত হচ্ছে, দেখো তুমি যদি দেখো অ্যারোমেটিকের মেইন যে শর্তটা সেটা হচ্ছে এই সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। ঠিক আছে? সঞ্চারণশীল সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। পাই ইলেকট্রন, এটা লম্বা আলোচনা। ধরো এখানে কি আছে? একটা সিগমা বন্ধন, একটা কি পাই বন্ধন। সো এখানে পাই ইলেকট্রন আছে। সঞ্চারণশীল পাই ইলেকট্রন কি? এগুলো মুভ করতে হবে। বুঝছো? এই এই পাই বন্ডটা এখানে যাবে, এটা এখানে যাবে। দেখো যখন অ্যারোমেটিক যৌগ যখন বুঝাবো তখন, যখন ট্রিপল বন্ড এসে পড়বে তো তো এইখানে তো মুভ করা পসিবল না। বুঝতে পারছো? সঞ্চারণশীল পাই ইলেকট্রনের ওই রুলটা ভায়োলেট হবে। ঠিক আছে? সো দেখো পুরা জিনিসটা আমি আরেকবার রিক্যাপ করাই দিই। জৈব যৌগ মুক্ত শিকল, একটা হচ্ছে বদ্ধ শিকল। মুক্ত শিকল মানে কি? মুক্ত শিকলে দুইটা পার্ট, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত যখন হবে সবগুলা সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত যখন হবে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড। ঠিক আছে? তুমি বদ্ধ শিকল কি পড়বা? কার্বোসাইক্লিক, একটা হচ্ছে হেটারোসাইক্লিক। কার্বোসাইক্লিক মানে কি? কার্বন হাইড্রোজেন ছাড়া আর কেউ থাকবে না। যখন হচ্ছে কার্বোসাইক্লিকের ভিতরে অ্যালিসাইক্লিকটা পড়বা তখন বুঝবা সব সিঙ্গেল বন্ড সাইকেলের ভিতরে। কার্বোসাইক্লিকের ভিতরে তুমি যখন অ্যারোমেটিকটা পড়বা তখন দেখবা তুমি ডাবল বন্ড থাকবে, এক বা একাধিক, এক বা একাধিক। ঠিক আছে? তারপরে তুমি যদি দেখো হেটারোসাইক্লিক, হেটারোসাইক্লিক কি? কার্বন হাইড্রোজেন ছাড়া চক্রের ভিতরে আরেকটা যৌগ থাকবে। এটা অক্সিজেন হইতে পারে, হ্যালোজেন হইতে পারে, সালফার হইতে পারে। ঠিক আছে? সো তখন হেটারোসাইক্লিক। এবং হেটারো অ্যালিসাইক্লিক যদি বলতে চাও সবগুলো সিঙ্গেল বন্ড, এবং হেটারো অ্যারোমেটিক আসলে দেখো এখানে এক বা একাধিক ডাবল বন্ড আসবে। ডান? মানে ব্যাপারগুলো বুঝছো তো? তোমার উদাহরণ মুখস্থ করা দরকার নেই, মানে কোনটা কি হবে এটা বুঝছো তো? সামনে যখন আরো প্র্যাকটিস করবো আমরা, সামনে যখন আরো প্র্যাকটিস করবো তখন দেখবা সব মাথায় ঢুকে গেছে। ঠিক আছে? হেটারো মানেই কি? কার্বন হাইড্রোজেন ছাড়া। ঠিক আছে? কার্বন হাইড্রোজেন ছাড়া আরো অন্য কোনো যৌগ ইনক্লুডেড থাকবে। ওকে, ডান। এখন আসো, এখন আসো আমরা কিছু হেটারোসাইক্লিক যৌগের নাম পড়ি যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে? কিছু হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক যৌগ দেখবা বইও আছে। কিছু গুরুত্বপূর্ণ হেটারো অ্যারোমেটিক যৌগ।
কয়েকটা, বেশি না, কঠিন কিছু পড়াবো না। এটার নাম হচ্ছে পিরিডিন, ঠিক আছে? নামগুলো একটু মুখস্থ রাখবা। এটার নাম হচ্ছে পাইরল, এটার নাম হচ্ছে থায়োফিন, এটার নাম হচ্ছে ফিউরান। ডান? ওকে, ডান। সো এই কয়েকটা লিখে নাও, লেখা শেষ হলে ডান বলো, তারপর আমরা পরের টপিকে যাব। ওকে, আচ্ছা দেন আসি আমরা। আমরা এখন শিখবো হচ্ছে কয়েকটা টার্ম শিখবো। ফার্স্ট অফ অল শিখবো হচ্ছে ফাংশনাল গ্রুপ, ঠিক আছে? এখন দেখো, এখন সবার মনোযোগ 100% লাগবে, হ্যাঁ? সবাই রেডি? মাইন্ডে মনোযোগ আছে? ঠিক আছে, মনোযোগ 100% লাগবে, কারণ এখন আমরা অর্গানিকের বেসিক শিখতেছি। হ্যাঁ, কয়দিন পরে দেখবো অনেকেই কান্নাকাটি করবে, ভাই অর্গানিকে বুঝি না, বেসিক বুঝি না, নামকরণটা বুঝি না, বা এটা কি বুঝাইছেন বুঝতেছি না। একদম এবিসিডি বলে না এখন অর্গানিকের, এবিসিডিটা, ঠিক আছে? অর্গানিকের কি করব আমরা? এবিসিডি শিখবো। সো এখানে কি কি শিখবো? কয়েকটা জিনিস। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ফাংশনাল গ্রুপ শিখবো, তারপরে আমরা শিখবো হচ্ছে ফাংশনাল গ্রুপের পরে আমরা হোমোলোগাস সিরিজ শিখবো, যেটাকে বলা হয় সমগাত্রীয় শ্রেণী। সো কয়েকটা জিনিস, এবং যৌগগুলোর যে সাধারণ সংকেত আছে, ঠিক আছে? সাধারণ সংকেতগুলো দেখো, পিরিডিন, পাইরল, থায়োফিন, ফিউরান, ঠিক আছে? থায়োফিন, থায়োফিন। তারপরে আসেন কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ কি। দেখো, এটা কি একটা পরমাণু বা মূলক? এটা কি করে? জৈব যৌগের সকল রাসায়নিক ধর্ম, দেখো আমি একটু মার্ক করে রাখছি, হ্যাঁ? এটা কি করে? জৈব যৌগের সকল রাসায়নিক ধর্ম কার্যকরভাবে নিয়ন্ত্রণ করে। কি জৈব যৌগের যত ধরনের রাসায়নিক ধর্ম আছে, এটা নিয়ন্ত্রণ করে কে? বলেন স্যার। যত রাসায়নিক ধর্ম আছে জৈব যৌগের, এটা কে নিয়ন্ত্রণ করে? এটা হচ্ছে কার্যকরীমূলক। যেমন লেটস সে কিছু ফাংশনাল গ্রুপ লিখি, COOH, এটা একটা ফাংশনাল গ্রুপ। OH একটা ফাংশনাল গ্রুপ। তারপরে আমরা যদি বলি NH2 একটা ফাংশনাল গ্রুপ। সো লেটস সে আমি এই যে CH3 এর সাথে যখন COOH লাগাই দিচ্ছি, এটা কি হয়ে যাচ্ছে? কার্বক্সিলিক অ্যাসিড একটা, বা একটা অ্যাসিড হয়ে যাচ্ছে। ভালোভাবে বুঝো, এটা কি হয়ে যাচ্ছে? অ্যাসিড। এটা কার? কার্বক্সিলিক অ্যাসিড। এটা কি হয়ে যাচ্ছে? একটা অ্যাসিড। যেমন এটার নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। আবার দেখো, এই CH3 এর সাথে আমি যখন কার্যকরীমূলকটা চেঞ্জ করে দিচ্ছি, ভালোভাবে বুঝো, আগে কাকে ইউজ করছিলাম? COOH কে। এখন আমি ইউজ করতেছি OH কে, মানে অ্যালকোহলকে। এটা কি হয়ে গেছে? একটা অ্যালকোহল হয়ে গেছে, অ্যাসিড থেকে অ্যালকোহল হয়ে গেছে। এটার নাম কি? মিথানল। তারপর দেখো, আমি CH3 এর সাথে একটা NH2 যুক্ত করলাম, এটা কি হয়ে গেছে? মিথাইল অ্যামিন, মানে কি অ্যামিনো গ্রুপ যুক্ত করছি। দেখো, কার্যকরীমূলক চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? ন্যাচারাল চেঞ্জ হয়ে গেছে না? এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যালকোহল, এটা কি একটা বেস বা ক্ষার হয়ে গেছে। বুঝছো কার্যকরীমূলক জিনিসটা কি? বেসিক্যালি এটা হচ্ছে মেইনলি হচ্ছে যে একটা যৌগের রাসায়নিক ধর্মটা কি হবে এটা আইডেন্টিফাই করে। রাসায়নিক ধর্মটা কি হবে এটা আইডেন্টিফাই করে। সো আমরা কিছু ফাংশনাল গ্রুপ দেখব, এদের নামগুলো দেখব। যেমন হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কি? অ্যালকেন হচ্ছে সিঙ্গেল বন্ড দিয়ে আমরা বুঝবো অ্যালকেন। অ্যালকেন কি? দেখো ডাবল বন্ড, ভালোভাবে বুঝো। অ্যালকেন, ANE, অ্যালকেন। বুঝছেন তো স্যার? অ্যালকেন, ANE। অ্যালকিনে কি আছে শেষে? ENE। এই জিনিসটা একটু দরকার কিন্তু, হ্যাঁ? অ্যালকিনের শেষে কি আছে? ENE, অ্যালকিন, ডাবল বন্ড। অ্যালকাইন দেখেন, YNE, অ্যালকাইন। ছোটবেলায় তো অনেক পড়ছো, হ্যাঁ? অ্যালকাইন, ট্রিপল বন্ড, তুমি SSC তে পড়ে আসছো না? অ্যালকোহলটা কিভাবে চিনবো? OH। অ্যালকোহলটা কি? OH। দেখো আমি ফাংশনাল গ্রুপ কিন্তু লিখে দিচ্ছি, হ্যাঁ? অ্যালডিহাইডটা কিভাবে? এগুলো মুখস্থ করতে হবে, CHO, অ্যালডিহাইড। কারণ ফাংশনাল গ্রুপগুলো চিনে ফেলতে হবে, হ্যাঁ?
এবং আজকেই, ঠিক আছে, আজকেই আমরা পড়ে ফেলবো। ওকে, এবং বাসায় বারবার লিখবা অ্যালডিহাইড CHO, আর কিটোন দেখো, কিটোন এটাকে CO দ্বারা প্রকাশ করা হয়, কিটোন। আমি ভেঙে ভেঙেও দেখাই দিব, সমস্যা নেই। তারপর অ্যামিন, অ্যামিনটা কি NH2, NH2। ইথারটা কি, কি বাবা কি অবস্থা, ইথারটা কি, এই যে অক্সিজেন, অক্সিজেনের দুইটা হাত, এটা কি ইথার, ইথারটা কি অক্সিজেনের দুইটা হাত। তারপর দেখো কার্বক্সিলিক অ্যাসিড COOH, তোমরা লিখতেছো এগুলা খাতায় লিখতেছো, কার্বক্সিলিক অ্যাসিড। মূলক আর কার্যকরী মূলকের, দেখো মূলক জিনিসটাই যেটা হচ্ছে কাজ করে আর কি, ফাংশনাল মানে ফাংশন করে। তো এটা ফাংশন না করলে তো তুমি কার্যকরী মূলক বলবো না, বুঝো নাই? যখন এটা ফাংশন করবে দেন তুমি এটা কার্যকরী মূলক বলবা। কি অবস্থা স্যার, অনেক খেলাধুলা করে আসছেন, তুমি আমাকে ডিস্টার্ব করতে আসছো কেন? এখানে লেখে না, এটা লিখে ফেলো, লিখে ফেলো। ক্লাস চলাকালীন লেখে না, তুমি আইপ্যাডে লেখো। নোমান চাচ্চুকে বলো। সো অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, দেখো সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, ট্রিপল বন্ড। অ্যালকোহল OH মূলক, অ্যালকোহল কি OH মূলক। অ্যালডিহাইড CHO, কিটোন CO, ঠিক আছে। অ্যামিন NH2, ইথার অক্সিজেন, কার্বক্সিলিক অ্যাসিড COOH। আরো কার্যকরী মূলক আছে, শেষ হয় নাই, ঠিক আছে, লিখে ফেলো। এস্টার, এস্টার কি দেখো COOR, এস্টার, বুঝাই দিব, সমস্যা নেই, ভেঙে ভেঙে লেখো। এস্টার COOR, এস্টার, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসিড হ্যালাইড COX, হ্যালোজেন, এক্স দিয়ে কি বুঝেছি, হ্যালোজেন। হ্যালোজেন মানে বুঝো তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এক্স এর জায়গায় ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। অ্যাসিড অ্যামাইড, দেখো CONH2, অ্যাসিড অ্যামাইড, সবগুলা লাগবে আমাদের কাজে, হ্যাঁ, এগুলা হচ্ছে বেসিক ABCD পড়তেছি আমরা। সায়ানাইড C ট্রিপল বন্ড N, সায়ানাইড, ঠিক আছে, বা CNO লিখি আমরা। অ্যাসিড অ্যানহাইড্রাইড, ভালোভাবে বুঝছো, অ্যাসিড অ্যানহাইড্রাইড COO, অ্যাসিড অ্যানহাইড্রাইড COO, ঠিক আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইড লিখে ফেলো। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড তুমি এইভাবে লিখি RX, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড। তারপর সালফোনিক অ্যাসিড SO3H, সালফোনিক অ্যাসিড। নাইট্রোমূলক, নাইট্রোমূলক NO2, নাইট্রোমূলক, হ্যাঁ, নাইট্রোমূলক NO2। লেখা শেষ, লেখা শেষ ভাইয়ারা, লেখা শেষ, ডান। একটু লিখে ফেলো। এই ফাংশনাল গ্রুপগুলো আজকে বাসায় 4 বার 5 বার 6 বার 7 বার যতবার পারো লিখবা, কারণ তোমার চোখ কল্পনা করতেই, দেখো ভাইয়া কি মুখস্থ বলে ফেললাম না, নাম শুনতে এস্টার কি, এস্টারের সংকেত কেমন, বাট তোমার কি এখন নাম শুনতেই কি পারতেছো? এই যে দেখো এস্টার, অ্যাসিড হ্যালাইড, সায়ানাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, দেখো সবচেয়ে বেশি প্যাচ লাগাই পোলাবাইন কই, এস্টার, অ্যাসিড অ্যানহাইড্রাইড। দেখো এগুলো কিন্তু মনে থাকবে না। তুমি এখন যদি তোমারে বলি সবাই একটু চোখ বন্ধ করো তো, সবাই অনেস্টলি চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। তোমাকে যদি বলা হয় ইথারের সংকেত কোনটা, পারবা? মাথায় আসে ইথার, ইথার কাজ করে। তোমাকে যদি বলা হয় কিটোন, মাথায় কাজ করে? এই তোমরা যদি চোখ বন্ধই করে থাকো কমেন্ট করো কিভাবে? এরা তো বিশ্বাসঘাতক, হইল না তো, ঠিক আছে। তো মাথায় কিন্তু প্যাচ প্যাচ লেগে যায়, দেখো এস্টার, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, কি প্যাচ লাগে না? সো এমন ভাবে পড়বা, বাসায় এতবার পড়বা এই জিনিসগুলো, এতবার পড়বা যেন, এখন চোখ খোলো, চোখ খোলো, যেন চোখ বন্ধ করলেই তোমার কল্পনায় এসে পড়ে এটা ভাইয়া এইভাবে লেখা দিছিল। এটা কিন্তু আজকে বাসায় অনেকবার পড়তে হবে। অর্গানিক ভালো করতে চাইলে এই যে এই জিনিসগুলা, এগুলো হচ্ছে অর্গানিকের ABCD, ঠিক আছে। এখন আসলে একটু ভাঙ্গা দেখাই দেয় অ্যালডিহাইড, একটু স্ট্রাকচার গুলা, হ্যাঁ। এটা হচ্ছে দেখো একটা কার্বনের কয়টা হাত থাকে তোমরা আমারে বলো তো, একটা কার্বনের, এই যে বেসিকটা মাথায় রাখবে, একটা কার্বনের কয়টা হাত থাকে ভাইয়া? 4টা, ঠিক আছে, একটা কার্বনের 4টা হাত থাকে, বুঝতে পারছো? সো আমাদের টার্গেট হচ্ছে প্রত্যেকটা কার্বনের 4টা হাত পূরণ করা। যেমন ধরো আমি CHO, এটার স্ট্রাকচারটা দেখবো, হ্যাঁ, এটার স্ট্রাকচার।
দেখো এই কার্বনের কয়টা হাত? 4টা হাত তুমি দিয়ে দাও, বুঝছো? এখন দেখো 4টা হাত কিভাবে মিলাবা। দেখো একটা হাত তুমি জানো, এই যে এইটা একটা হাত, কিছু যুক্ত হইতে পারে। এখন একটু দেখো এই হাতটা আমি মুছে দিচ্ছি, এই ডাবল বন্ড দিয়ে দিলাম অক্সিজেন, মানে কার্বনের সাথে অক্সিজেনটা ডাবল বন্ড। সবসময় মাথায় রাখবো অক্সিজেনের 2টা হাত। অক্সিজেনের কয়টা হাত থাকে? 2টা হাত। দেখো এই অক্সিজেনটা বসানোর জন্য আমি 2টা হাত বসাইছি, আর একটা কি হাইড্রোজেন। স্ট্রাকচারটা বুঝছো? সিএইচও সিএইচওর স্ট্রাকচারটা বুঝছো? কার্বন আর অক্সিজেনের হিসাবটা জানলে, আর হাইড্রোজেন একটা হাত, হাইড্রোজেন একটা হাত, কার্বন আর অক্সিজেনের হিসাবটা জানলেই তুমি সব বুঝে যাবা। তারপর দেখো কিটন, কিটন কি বললাম আমরা? সিও, 2টা হাত দিছি না এইভাবে। দেখো 2টা হাত মানে কি? কার্বনের 2 হাতে আরো 2টা কার্বন যুক্ত হইতে পারে। 2টা হাত ফাঁকা মানে কি? এখানে আরো কার্বন যুক্ত হইতে পারবে। ফাঁকা মানে কি বুঝছো তো? ধরো এইখানে ফাঁকা দিচ্ছি মানে কি এখানে একটা কার্বন যুক্ত করতে পারবো। দেখো কার্বনের 2টা হাত, কি বাকি আছে? অক্সিজেন না? অক্সিজেন কি দিবা বলো তো? ডাবল বন্ড দিবা। স্ট্রাকচার বুঝছো? স্ট্রাকচার কঠিন স্যার? স্ট্রাকচারের খেলাটা বুঝছি আমরা? বলেন তো স্যার, স্ট্রাকচারের খেলাটা বুঝছি কিনা? স্ট্রাকচারের খেলাটা বুঝছি। ওকে, তারপরে আমরা যদি বলে অ্যামিনোমূলক, দেখো অ্যামিনোমূলক, এটার স্ট্রাকচারটা যদি দেখাই, দেখো নাইট্রোজেনের কয়টা হাত? 3টা হাত, বুঝছো? আর হাইড্রোজেন 2টা আছে, প্রত্যেকটা হাইড্রোজেন একটা হাত। খেলা ডান, খেলা ডান, ইজি ইজি সিম্পল। তারপর ইথার, ইথার, ইথার কি? এটার স্ট্রাকচার এইটাই, এটার আর কোনো স্ট্রাকচার নাই। এই 2 হাত ফাঁকা মানে কি? এগুলাতে কি যুক্ত হইতে পারবে বলো তো? হাত ফাঁকা মানে কি? হাত ফাঁকা মানে কি? হাত ফাঁকা মানে কি বলো তো? এখানে কি যুক্ত হইতে পারবে? কার্বন যুক্ত হইতে পারবে। ডান, ওকে, ডান এন্ড ডাস্টেড। হ্যাঁ, আচ্ছা। তারপর কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড দেখো, কার্বক্সিলিক অ্যাসিড COOH লিখলাম না? দেখো এটা মানে কি, এটা বুঝছো, এটা বেসিক। হ্যাঁ, একটা কার্বনের সাথে অক্সিজেন ডাবল বন্ডে আছে, আরেকটা কি আছে? অক্সিজেন হাইড্রোজেন, মানে একটা কিটোন গ্রুপ আর একটা অ্যালকোহল গ্রুপ, এটা মিলিয়ে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। পাইছো? দেখো এটা কিটোন গ্রুপ আর একটা, একজন বলছে ভাই হাইড্রোজেন যুক্ত হতে পারবে না। আরে বেটা, অক্সিজেনের সাথে হাইড্রোজেন 2টা যুক্ত হলে তো পানি হয়ে যাবে, ওইটা আর ইথার থাকে? সো দেখো কার্বক্সিলিক অ্যাসিড কি? একটা কিটোন গ্রুপ আর একটা অ্যালকোহল গ্রুপ। অ্যালকোহল মিন্স কি? OH, বুঝছো? একটা কিটোন আর একটা অ্যালকোহল গ্রুপ মিলে কি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। ব্যাপারটা বুঝতে পারছি আমরা? কার্বক্সিলিক অ্যাসিডের ভাঙাটা, একটা কিটোন গ্রুপ আর একটা অ্যালকোহল গ্রুপ, এটা মিলে কি তৈরি হয়? কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার সবাই স্যার? ক্লিয়ার? কিটোন আর অ্যালকোহল এই 2টা মিলে কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, ডান। পরেরটা দেখি, অ্যাস্টার। দেখেন অ্যাস্টার ভালোভাবে বুঝছেন, COOR, তাই না? সো একটু বুঝছো অ্যাস্টারটা কি? একটা কিটোন গ্রুপ, ভালোভাবে বুঝছো, C ডাবল বন্ড ও, আর একটা ইথার গ্রুপ। দেখো ইথার, এই অংশটা কি? ইথার, কিটোন প্লাস ইথার। ভালোভাবে বুঝছো, আমি একটু লিখে দিই, কিটোন প্লাস ইথার 2টা মিলে কি তৈরি হয়েছে? অ্যাস্টার। বুঝছেন স্যার? কিটোন প্লাস ইথার 2টা মিলে কি তৈরি হয়েছে? অ্যাস্টার। কিটোন প্লাস ইথার 2টা মিলে কি তৈরি হয়েছে? অ্যাস্টার তৈরি হয়েছে। ডান। আচ্ছা, তারপরে দেখেন আপনার আসছে অ্যাসিড হ্যালাইড। স্যার কি আসছে? আমরা এখন কি শিখবো স্যার? অ্যাসিড হ্যালাইড। তো অ্যাসিড হ্যালাইডটা কি? দেখো C ডাবল বন্ড ও X, এটা কি অ্যাসিড হ্যালাইড? কিটোন আর একটা একটা হ্যালোজেন গ্রুপ, বা একটা, এই যে এটা তো হ্যালোজেন হবে। হ্যালোজেন গুলা কি হইতে পারে? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ও দেখো অ্যাসিড অ্যামাইড, CONH2, তাই না? অ্যাসিড অ্যামাইড, দেখো একটা কিটোন থাকবে আর একটা অ্যামিনো গ্রুপ থাকবে, অ্যাসিড অ্যামাইড। ডান। তারপরে কি আছে? সায়ানাইড। সায়ানাইড একদম সিম্পল, C ট্রিপল বন্ড N, সায়ানাইড। কি আছে? অ্যাসিড অ্যানহাইড্রেট। দেখো এটা দেখো COO, এইভাবে লেখে অ্যাসিড অ্যানহাইড্রেট। 2টা কিটোন গ্রুপ আর একটা ইথার গ্রুপ। দেখো ভালোভাবে বুঝো, এইভাবে পড়বা, 2টা কিটোন, মাঝখানে একটা ইথার আর একটা কিটোন, 2টা কিটোন একটা ইথার। কিভাবে পড়বা? 2টা কিটোন একটা ইথার, বুঝছো? 2টা কিটোন একটা ইথার। আর হচ্ছে অ্যালকাইল গ্রুপ, একটু পরে পড়াবো, সমগাদ্রীয় শ্রেণী। 2টা কিটোন একটা ইথার। এমডি গোলাম কিবরিয়া মাথার উপর দিয়ে যাচ্ছে। তুমি তো মাথায় ঢুকাচ্ছ না ভাইয়া, মাথায় না ঢুকাইলে তো মাথার উপর দিয়েই যাবে।
তাই না? সো বুঝার চেষ্টা করো, মনোযোগ দাও। যদি সবসময় গার্লফ্রেন্ডের চিন্তা করো মাথায় যে কালকে কি করব না করব, তাইলে কি হবে? ঢুকবে না। কেমন জানি লাগবেই তো, ঠিক আছে? এটা হচ্ছে জীবনের প্রথম প্রেমের মতো, যে সব কিছু দেখবা নতুন কিছু। সব সময় কেমিস্ট্রি পড়ছি, ভাইয়া লেখছে, হিমেল ভাইয়া থিওরি লিখে রাখছে, বক্স করে করে পড়াইছে, পরিবেশ রসায়নের 2টা সূত্র পড়ছি, 3টা অঙ্ক করছি, এটা ভালো লাগবে না? আর এখানে তো কি ABCD পড়তেছি, ঠিক আছে? কার্বনের সাথে অক্সিজেন, কিটোন, ও মাগো, কিটোনের সাথে আবার ইথারের সম্পর্ক, কিটোনের সাথে আবার অ্যালকোহলের সম্পর্ক, মায়া মায়া গো কত কাহিনী, ঠিক আছে? তো এত কাহিনী করার দরকার নেই, এটা বারবার রিভাইজ করতে হবে, বুঝছো? আমি আরেকবার রিক্যাপ করে দিব, সমস্যা নেই, এটা ভয়ের কিছু নাই। এটা পানিবাদ জিনিস, তাই না? পানিবাদ জিনিস। আসো, সো দেখো, অ্যাসিড অ্যান্ড হাইড্রাইড। অ্যাসিড অ্যান্ড হাইড্রেটটা কি? দেখো, অ্যাসিড অ্যান্ড হাইড্রেটটা একটা সিম্পল জিনিস, একটা কিটোন, একটা ইথার, একটা কিটোন। দেখো তোমার কি শিখতে হবে, এই যে আমি যে বারবার বলতেছি কিটোন, অ্যালকোহল, মানে কি শুরুর থেকে যখন পড়ে আসবা, খেয়াল করো, শুরুর থেকে যখন পড়ে আসবে, যখন তুমি অ্যালকোহলটা চিনে যাবা, ঠিক আছে, যখন তুমি হচ্ছে কিটোনটা চিনে যাবা, তখন তোমার বাকিগুলো সহজ। আর যখন তুমি ইথারটা শিখে যাবা, 3টা জিনিস। কারণ কি, কার্বক্সিলিক অ্যাসিড কি? দেখো, কিটোন আর অ্যালকোহল, তাই না? যখন তুমি কিটোন চিনবা, তখন তো তুমি তার পরেরটারে চিনবা, তাই না? ওকে, সো তোমার বেসিক কিছু জিনিস শেখা লাগবে, ঠিক আছে? প্রেম যখন করবা, দেখবা হচ্ছে তোমার মানে কিছু টিপস, যে তোমার গার্লফ্রেন্ড কি পছন্দ করে, খাইতে পছন্দ করে না কি পছন্দ করে, এটা আগে বুঝতে হবে। হ্যাঁ, কি খাইতে পছন্দ করে বা কোন ধরনের কথাগুলো পছন্দ করে, এটা। সেকেন্ডলি, তোমার আরেকটা জিনিস হচ্ছে, সে হচ্ছে তোমাকে কিভাবে দেখতে চায়, মানে তুমি কই তাকাচ্ছ, ডানে তাকাচ্ছ না বামে তাকাচ্ছ না অন্য মেয়ের দিকে তাকাচ্ছ, মানে সে কি টাইপের তোমার আগে বুঝতে হবে। সে যদি এমন টাইপের হয় যে তুমি ধরো সোজা হাঁটতেছো, ডানে বায়ে তাকাচ্ছ, ঠিক আছে, ডানে বায়ে তাকাইলেও মনে করতেছে সে তুমি অন্য মেয়ের দিকে তাকাও, তাইলে হচ্ছে তোমার জীবন শেষ, বুঝছো? মানে এই জিনিসটা অনেক বুঝতে হবে। তো তোমার গার্লফ্রেন্ড যদি ওই টাইপের হয়, বা তুমি যারা পছন্দ হয়, তোমার কি হইতে হবে, একদম মাটির দিকে তাকায় বা সামনের দিকে তাকায় সোজা, মানে কে কই আছে এগুলো তাকানো যাবে না, ঠিক আছে? সো এই কারণে এই টিপসের সাথে মিল রেখে, অর্থাৎ ধরো কে অ্যালকোহল, কে কিটোন, এবং কাকে দেখতে কেমন, এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, আর সামনে তো বিয়ে করবা, ধরো বউ আর শালিকে পার্থক্য করতে শিখতে হবে। যদি এটা পার্থক্য করতে না পারো, তাহলে কিন্তু সব শেষ। হ্যাঁ, যেন অ্যালকোহল দেখতে কেমন, কিটোন দেখতে কেমন, ইথার দেখতে কেমন, এই 3টা জিনিস যদি বুঝো, বাকিগুলো বুঝে যাবে। অ্যালকোহল কি? OH। কিটোন কি? CO। ইথার কি? অক্সিজেন। তো দেখো, কার্বক্সিলিক কি বলতেছি আমি? কিটোন, অ্যালকোহল। দেখো, কিটোন বসাইলে, অ্যালকোহল বসাইলে কার্বক্সিলিক অ্যাসিড। তারপরে দেখো আমি কি বলতেছি তোমারে, অ্যাস্টার। অ্যাস্টার কি বলছি? কিটোন আর ইথার। দেখো, কিটোন বসাইছি আর একটা ইথার বসাইছি, অ্যাস্টার। তারপর তোমার কি বলছি? অ্যাসিড অ্যামাইড, কিটোন অ্যামিনো, কিটোন অ্যামিনো, শেষ। সো কে কেমন দেখতে, এটা যদি চিনতে পারো, তুমি অর্গানিকে রাজা। বুঝতে পারছো? আজকে যে বলতেছো না কেমন কেমন লাগে, কালকে দেখবা ভালোই লাগে, ঠিক আছে? ভালোই লাগে। বুঝতে পারছো? ক্লিয়ার? ক্লিয়ার? আসো, তবে অ্যাসিড অ্যান্ড হাইড্রেট এখন বুঝছো তো, কিটোন, ইথার, কিটোন। ওকে, কিটোন, ইথার, কিটোন। ভাইয়া যেভাবে পড়াই দিচ্ছি, বাসে ওইভাবেই পড়বা, তাইলেই হয়েছে। ওকে, আচ্ছা। অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কি? ARX, মানে কি একটা অ্যালকাইল মূলক, একটা হ্যালোজেন, অ্যালকাইল হ্যালাইড। নাইট্রোমূলক কি? নাইট্রোমূলক NO2, এটা এরকমই। দেখো, N ডাবল বন্ড, একটা অক্সিজেন আছে, একটা সন্নিবেশ বন্ধনে আছে, নাইট্রোমূলক, শেষ। এই যে স্ট্রাকচারগুলো বাসায় যদি বারবার প্র্যাকটিস করো, তাহলে আর তোমার কোনো সমস্যা নাই, তোমার কোনো সমস্যা নাই। বুঝছো? ক্লিয়ার? আর হচ্ছে অ্যালকাইল মূলক, বুঝাচ্ছি আর কি। আর হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক কি? ধরো হচ্ছে এটা মিথাইল হইতে পারে, ইথাইল হইতে পারে, মানে এখানে আমি অনেক কিছু আর দিয়ে, মানে কি অনেকগুলো কার্বনের শিকল যুক্ত করতে পারি, মানে মিথাইল মূলক যুক্ত করতে পারি, ইথাইল মূলক যুক্ত করতে পারি। আর দ্বারা ওভারঅল অ্যালকাইল মূলক বুঝায়, মানে কি একাধিক কার্বনের আমি বিভিন্ন মূলক বুঝাইতে পারবো। ক্লিয়ার? তারপরে আসো, এখন আসো সমগাত্রীয় শ্রেণী বা হোমোলোগাস সিরিজ। কার্যকরী মূলক নিয়ে কারো ঝামেলা আছে? স্যার, কার্যকরী মূলক নিয়ে, স্যার আমারে বলেন তো, কার্যকরী মূলক নিয়ে কারো কোনো ঝামেলা আছে? বুঝছেন? ক্লিয়ার? বাসায় পড়লে হবে না। যদি এরকম আশা নাও অর্গানিকে, আমি তোমারে বলি
আমরা আমরা আমাদের এসিএস এর টিচাররা যথেষ্ট চেষ্টা করে সবাই ভালো পড়ানোর, বা তোমরা যেন বুঝো ওই ধাঁচে আমরা পড়াই, হ্যাঁ, বা যতটুক মাথায় ঢুকে। বিশেষ করে সঞ্জয় দাদা, হিমেল ভাই তো একদম জান পড়ান দিয়ে দেয় তোমাদেরকে বোঝানোর জন্য, হ্যাঁ, আমি যদিও এতটা এফোর্ট দিই না। সো একটু খেয়াল করো, জিনিসটা হচ্ছে তুমি যদি অর্গানিক ক্লাসে এরকম মাইন্ডসেট নাও যে ক্লাসে একবার পড়া সব হয়ে যাবে, বাসায় আর পড়া লাগবে না, তাইলে তুমি মানে একটা মরিচিকার ভিতরে থাকবা আজীবন। তো অর্গানিকে কি করতে হবে, যে ক্লাসে ভাই আমি 60% বুঝবো বা 70% বুঝবো, বুঝছো, বুঝে নিব, আর বাকি 30% আমি বাসায় আরেকবার রিক্যাপ করব এবং বারবার রিভাইজ দিব। রিভাইজ না দিলে সব ভুলে যাবা, বুঝছো, রিভাইজ না দিলে সব ভুলে যাবা। আবার এই যে ক্লাসে বুঝে যাচ্ছ না, একটু পরেই দেখবা ক্লাসটা শেষে তোমার কিচ্ছু মনে নেই। অর্গানিক এমন একটা জিনিস, ক্লাসটা শেষে দেখবা কিচ্ছু মনে নেই। তো এখন মনে রাখার জন্য কি করতে হবে, মনে রাখার জন্য তোমার বারবার পড়তে হবে, বারবার রিভাইজ দিতে হবে। যতবার রিভাইজ দিবে ততবারই হয়ে যাবে। ওকে, ডান। ওকে, চ্যাপ্টার শেষ হইতে কতদিন লাগবে? 2-2.5 মাস তো লাগবেই, বড় চ্যাপ্টার, বুঝছো। তারপর দেখো হোমোলগাস সিরিজটা কি, সমগোত্রীয় শ্রেণীটা কি। দেখো কয়েকটা জিনিস লেখা আছে, ভালোভাবে বুঝো। একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, কার্যকরীমূলক বৈশিষ্ট্য সমধর্মী যৌগ সমূহ, মানে একই কার্যকরীমূলক বিশিষ্ট, এদের অনুষ্ঠিত কার্বন পরমাণু সংখ্যার ক্রমবৃদ্ধি অনুসারে সাজানো হয়, আর পাশাপাশি দুইটার ভিতরে CH2 এর পার্থক্য থাকে। দেখো এত বইয়ের কথা তোমার বোঝা দরকার নাই, একদম সহজভাবে বলি। সমগোত্রীয় শ্রেণীটা কি, ধরো হচ্ছে এই CH3 বা CH4 মিথেন, সবগুলাকে অ্যালকেন শ্রেণী। তা আমি যখন ইথেন করব, একটু ভালোভাবে বুঝো, CH3 কি করলাম, ইথেন, কার্বন সংখ্যা বাড়ছে। আমি যখন প্রোপেন করলাম CH3 CH2 CH3। দেখো ইথেন আর প্রোপনে পার্থক্য কিসের বলো তো, এটা CH2 না। আমি যখন বিউটেন লিখবো ভালোভাবে বুঝো, CH3 CH2 CH2 CH3, পার্থক্য কিসের, একটা মিথাইল মূলকের না, বা একটা মিথিলিন মূলক, এটাকে কি বলা হয়, মিথিলিন মূলক, CH2 মূলক বা মিথিলিন মূলক। সো বুঝছো প্রত্যেকের সাথে কিসের পার্থক্য, CH2 এর পার্থক্য, তাই না। প্রত্যেকের সাথে প্রত্যেকের কিসের পার্থক্য, একটা CH2 এর পার্থক্য। ওকে, সো দেখো প্রত্যেকের সাথে কিসের, একটা মিথিলিন মূলকের পার্থক্য। তো ব্যাপারটা কি, দেখো একই মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত, এটা কি কার্বন হাইড্রোজেন দিয়ে গঠিত না। তারপর দেখো কার্যকরী মূলক বিশিষ্ট, একই কার্যকরী মূলক বিশিষ্ট, সবগুলাই কি অ্যালকেন কিনা, সবগুলাই কি অ্যালকেন কিনা, ইয়েস অর নট বললেন তো, সবগুলাই অ্যালকেন কিনা। তারপর দেখো এদের অনুষ্ঠিত কার্বন পরমাণু সংখ্যা বৃদ্ধি, দেখো কার্বন একটা একটা করে বাড়তেছে না, একটা একটা করে বাড়তেছে না, সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে বৃদ্ধি হচ্ছে না, ইয়েস অর নট, সবাই একটু বলো। তারপর দেখো পাশাপাশি দুটি যৌগের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য, দেখো দুইটা যৌগ যদি কম্পেয়ার করো পাশাপাশি যারা আছে, এদের ভিতরে কিসের পার্থক্য, মিথিলিন মূলকের পার্থক্য। তো সমগোত্রীয় শ্রেণীটা কি, জাস্ট একই কার্যকরী মূলক বিশিষ্ট, এদের যদি হচ্ছে তোমার কার্বন সংখ্যা বাড়তে থাকে, এদের যে ফ্যামিলিটা, বুঝতে পারছো, এদের যে ফ্যামিলিটা, এরা কি আমি বলতে পারি না অ্যালকেন ফ্যামিলি, মিথেন ইথেন প্রোপেন বিউটেন আরো বাড়তেছে, অ্যালকেন ফ্যামিলি বলতে পারি কিনা, ইয়েস অর নট। অর্থাৎ কার্বন সংখ্যা বাড়লেই কার্বন সংখ্যা বাড়বে, সবকিছু ধর্ম টর্ম ঠিক রেখে, কার্যকরীমূলক ঠিক রেখে কার্বন সংখ্যা বাড়ার ফলে যে এই যে ফ্যামিলিটা, এটাকে কি বলা হয়, হোমোলোগাস সিরিজ। বুঝতে পারছো। 3 নাম্বারটা আরেকবার, কার্বন সংখ্যার ক্রমাণু, দেখো কি বলছে, অনুষ্ঠিত কার্বন পরমাণু সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে। দেখো হোমোলোগাস সিরিজ তখনই হবে যখন এই যে এটার পরে একটা কার্বন বাড়ছে, একটা কার্বন থেকে দুইটা কার্বন, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা, এটাকে কি বলা হয়, হোমোলোগাস সিরিজ। বুঝছো, কার্বন সংখ্যা বাড়ছে। ক্লিয়ার সবাই, ক্লিয়ার, ক্লিয়ার, ডান। হোমোলোগাস সিরিজটা বুঝছি আমরা, সমগোত্রীয় শ্রেণী। আচ্ছা 2 নাম্বারটা কি, কার্যকরী মূলক একই হইতে হবে। যেমন তুমি দেখো CH3 CH3 আর CH2
CH3। এই দুইটা কি হোমোলোগাস সিরিজ বলো তো? এই দুইটা কি হোমোলোগাস সিরিজ? দেখো কার্যকরী মূলক কিন্তু ভিন্ন, একটা কি অ্যালকেন, একটা হচ্ছে অ্যালকিন। সো অ্যালকেন অ্যালকিন কখনো হোমোলোগাস হইতে পারবে না। হোমোলোগাস হইতে হবে কাদের? একই কার্যকরী মূলক হইতে হবে, শর্তটা বুঝছো? এবং কার্বন সংখ্যা ধাপে ধাপে বাড়তে হবে। এই যে দেখো সংখ্যা বৃদ্ধির ক্রম অনুসারে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? হ্যাঁ, এটা তো আমি অ্যালকেনেরটা বুঝাইছি। ধরো অ্যালকোহলের একটা সিরিজ থাকবে, অ্যালডিহাইডের একটা সিরিজ থাকবে, এদের ভিতরে পার্থক্যটা কি থাকবে? কার্বন সংখ্যার পার্থক্য, বুঝছো? যেমন উদাহরণ দেখো, মিথানল, ইথানল, প্রোপানল, এটা কি অ্যালকোহলের হোমোলোগাস সিরিজ। খেয়াল করছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আচ্ছা, তারপরে আসি, সমগাত্রীয় শ্রেণীর সাধারণ সংকেত আছে। সমগাত্রীয় শ্রেণীর কি আছে? সাধারণ সংকেত আছে। দেখো কি কি সংকেত, যেমন অ্যালকেনের একটা কমন সংকেত আছে, সেটা কি? CnH2n+2। কি সংকেত? CnH2n+2। এগুলো মুখস্থ করতে হবে সংকেতগুলা। দেখো একবার বুঝিয়ে দিই তাইলেই হয়ে যাবে। দেখো ধরো CnH2n মানে কি? কার্বন সংখ্যা যখন n = যখন 1 বসাবো, C1, H কত হচ্ছে? 4 হয়ে যাচ্ছে। দেখো 2 + 2। n = যখন 2 বসাচ্ছি, কার্বন কি হচ্ছে? C2 কি হয়ে যাচ্ছে? H6, মানে 2 × 4 2 6। n যখন 3 বসাচ্ছি, কার্বন সংখ্যা কি হয়ে যাচ্ছে? C3 H8। মানে কি, যখন তুমি দেখবা সূত্রটা পড়তেছে CnH2n+2, তো তুমি এই সংকেত দেখেই বুঝে ফেলতে পারবা যে এটা অ্যালকেন। তো তুমি আমারে বলো তো, C17 17 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সংকেত কি হবে বলো? আরোহী মিম। আর এনার্জি নাই, পড়তে হবে পড়তে হবে। যদি আমি একটু একটু করে পড়ে দেয় তো সিলেবাসে শেষ হবে না। বলো বলো বলো। C17 কত? H কত হবে? 36। বুঝছো? তাহলে কি C17H36, এটা তুমি যদি পরীক্ষায় আসে এটা কি? অ্যালকেন। বুঝছো? CnH2n+2। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? যেমন CH3 CH3 C2 H6। বুঝছো কিভাবে আসছে ক্যালকুলেশনটা? তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? আমরা ছোটবেলা থেকেই পড়তেছি CnH2n+2। সেম ভাবে অ্যালকিনের আছে। অ্যালকিন কি? CnH2n। ঠিক আছে? রাতে সবার খাওয়া হয় নাই, এইসব ভণ্ডামি আলাপগুলা যে কই থেকে আসে তোমাদের ভিতরে, আমিও তো খাইনি রাতে। দেখো CnH2n, আমার থেকে কি তোমার ক্ষুধা বেশি? আমার স্বাস্থ্যটা দেখছো, দেহটা দেখছো? ঠিক আছে, আমার ক্ষুধা তো আরো বেশি লাগার কথা, আরো বক বক করে কথা বলতেছি। তো পড়ো CnH2n। ঠিক আছে, CnH2n এটা কি? অ্যালকেনের সাধারণ সংকেত। অর্থাৎ যদি n = 1 হয়, তাহলে কি? C1H2, এটা হচ্ছে ধরো CH2। n = 1 তো হবে না, অ্যালকেনের জন্য তো একটা ডাবল বন্ড থাকবে। n = 2 থেকে যদি স্টার্ট করি, C2H4। তো n = 3 হইলে কি হবে? C3H6। n = 5 হইলে কি হবে? C5H10। সো একটু দেখো, কার্বন সংখ্যা 2টা দিলে হাইড্রোজেন কয়টা হচ্ছে? 4টা, C2H4 অ্যালকেন। কার্বন সংখ্যা যখন 3টা দিচ্ছি, দেখো হাইড্রোজেন কয়টা হচ্ছে? 1 2 3। হাইড্রোজেন কয়টা হচ্ছে? 2 3 5। ও এখানে একটা হবে, এই একটা হাইড্রোজেন, 6টা। বুঝা গেছে? C3H6। তো অ্যালকেনের সাধারণ সংকেত কি? যত অ্যালকিন পাবা তুমি, 2 কার্বন বলো, 3 কার্বন বলো, 4 কার্বন বলো, এদের সাধারণ সংকেত কি? CnH2n। ঠিক আছে, CnH2n। ওকে, এই স্লাইড তুলতে সময় দেন, এটা কি পুরোটা তোলার জিনিস নাকি? তুমি জাস্ট শুধু তুলে রাখো CnH2n, এটা কি? অ্যালকিনের সংকেত। অ্যালকিন লেখে CnH2n। আর পুরাটা একসাথে সামারি করে দিব, তো পুরাটা একসাথে সামারি করে দিব। ঠিক আছে, পরেরটা দেখি। আমরা যদি অ্যালকাইন আসি, অ্যালকাইন, আর এগুলো তো বাচ্চাকাল থেকে পড়ছো। এই যে এগুলো ছিল না 9 10-এ? এগুলো তো ছিল, এই ছিল কি না 9 10-এ? ছিল ছিল। দেখো CnH2n-2, এটা হচ্ছে অ্যালকাইন। দেখো কারো n = যখন 2 দিবা,
তাহলে কি আসবে C2H2, ঠিক আছে, n = 3 দিলে কি হবে C3H কত 4 আসবে না, কারণ কি 2n - 2 দ্বিগুণ থেকে 2 বাদ দিবা, 6 এর থেকে 2 বাদ দিলে 4। তো ব্যাপারটা দেখো, এই দেখো কার্বন 2টা হইলে হাইড্রোজেন কয়টা 2টা C2H2, কার্বন যখন 3টা হচ্ছে হাইড্রোজেন কয়টা হচ্ছে 4টা, দেখো 1, এটা তো ট্রিপল বন্ড, এটা কি হচ্ছে 3টা হাইড্রোজেন C3H6। মাথায় ঢুকছে? ক্লিয়ার? ক্লিয়ার? একদম ইজি, একদম ইজি। তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পারলাম, এখন আরোগুলো পড়তে হবে। দেখো অ্যালকোহল আর ইথার ভালোভাবে বুঝো, মানে অ্যালকোহলেরও যেটা সাধারণ সংকেত, ইথারেরও সেম সাধারণ সংকেত, ভালোভাবে বুঝো। মানে কি CnH2n+2O, ভালোভাবে বুঝো, মনোযোগ দাও, CnH2n+2, তারপরে কি ও, মানে অ্যালকেনের মতোই এটা কি একটা অক্সিজেন আসছে, এটা কি অ্যালকোহল আর ইথার। ধরো একটা অ্যালকোহল দেই CH3CH2OH, ইথানল। আর ইথার যদি আঁকি CH3OCH3, দেখো দুইটা সাধারণ সংকেত সেমই আসবে। দেখো এখানে কার্বন কয়টা বলো স্যার, কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা 3 2 5 আর 1 6, হাইড্রোজেন 6টা, অক্সিজেন একটা। এখানে দেখো কার্বন 2টা, হাইড্রোজেন কয়টা 3 3 6টা, অক্সিজেন একটা। দুইটা সাধারণ সংকেত কি সেম কিনা স্যার বলেন? অ্যালকোহল আর ইথারের সাধারণ সংকেত সেম, CnH2n+2O। অ্যালকোহল আর ইথারের সাধারণ সংকেত সেম, CnH2n+2O। লিখছো? লিখছো? লিখছেন স্যার? অ্যালকোহল আর ইথারের সাধারণ সংকেত সেম, CnH2n+2O। ওকে, তারপর অ্যালডিহাইড কিটোনের সাধারণ সংকেত সেম। দেখো এটা কিভাবে মনে রাখবা, অ্যালডিহাইড কিটোন, দেখো অ্যালডিহাইড কিটোনে দুইটাতেই ডাবল বন্ড আছে না, একটু খাতাটা উল্টাও। অ্যালডিহাইড কিটোন দুইটাতেই ডাবল বন্ড আছে কিনা স্যার, এটা উল্টান না খাতাটা, দেখেন আমি যে গঠনটা লিখে দিছি, অ্যালডিহাইডের গঠন লিখে দিছি, কিটোনের গঠন লিখে দিছি, ডাবল বন্ড আছে না? আচ্ছা, অ্যালকোহল আর ইথারে কি কোনো ডাবল বন্ড আছে একটু দেখেন তো আবার। তো অ্যালকোহল আর ইথার অ্যালকেনের সাথে মিলাইতে পারো না, ঠিক আছে? স্লাইড তোলা লাগবে না, আগে বুঝো না, বুঝো বাবা, আমার তো অনেক কিছু পড়াইতে হইব না, তো 2 ঘন্টায় ক্লাস শেষ হবে না, বুঝছো? স্লাইড তুলতে তোমার 5 মিনিট লাগবে ক্লাস শেষে, ঠিক আছে? স্লাইড তো সাথে সাথেই দিয়ে দিব, একটু বুঝো বুঝো বুঝো, খাতায় ছোট্ট করে নোট ডাউন করো, ঠিক আছে? দেখো আমাদের কি আছে, অ্যালকোহল আর ইথার এদের কি সব সিঙ্গেল বন্ড। অ্যালডিহাইড কিটোনে কি আছে, ডাবল বন্ড আছে। তো আমরা অ্যালকেনের সাধারণ সংকেত কি পড়ছি, CnH2n+2, তাই না? আর অ্যালকেনের কি পড়ছি, CnH2n। তো দুইটাতেই কি আছে, অক্সিজেন আছে। অ্যালকোহল ইথারে অক্সিজেন আছে, অ্যালডিহাইড কিটোনে অক্সিজেন আছে, দুইটাতেই কি একটা করে অক্সিজেন আছে, তাই না? সো দেখো অ্যালডিহাইড কিটোনে ডাবল বন্ড আছে দেখে কি CnH2nO, মনে রাখার টেকনিকটা দেখাই দিচ্ছি, বুঝছো? আর ওইটা কি CnH2n+2O। অ্যালডিহাইড কিটোনের সেম, দেখো আমি যদি একটা অ্যালডিহাইড দেই CH3CH2CH3CHO দিলাম, এটা কি ইথানল, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। আমি যদি একটা কিটোন দেই বা 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড দিই, তাহলে মিলাইতে পারবো CH3CH2CHO। আর দেখো CH3COCH3, এটা হচ্ছে কিটোন। তো দুইটাতেই দেখো কার্বন কয়টা আছে, 3টা, হাইড্রোজেন কয়টা আছে, হাইড্রোজেন আছে 6টা, দেখো 3 2 5 আর 1 6, আর অক্সিজেন একটা। দেখো এখানে কার্বন 3টা, হাইড্রোজেন 3 3 6, অক্সিজেন একটা। বুঝে গেছে? দেখো কার্বন সংখ্যা যখন আমি 3 বসাইলাম, হাইড্রোজেন কত দ্বিগুণ, 3 দুগুণে 6, আর অক্সিজেন একটা, বুঝছো সাধারণ সংকেতটা CnH2nO। ক্লিয়ার? ক্লিয়ার? অ্যালডিহাইড কিটোনের সেম। তারপর দেখো কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার, এদের আবার সেম। কার কার? কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার এদের সেম। দেখো CnH2nO2। দেখো অ্যালডিহাইড কিটোনে কি ছিল, একটা অক্সিজেন। কার্বক্সিলিক অ্যাসিডে আর এস্টারে কয়টা অক্সিজেন ভাই দেখো তো। দেখো অ্যালডিহাইড কিটোনে কি একটা অক্সিজেন ছিল না? ইয়েস অর নট? সবাই আমার সাথে একটু রেসপন্স করো। অ্যালডিহাইড কিটোনে কয়টা অ্যালকোহল ছিল ভাই? একটা। কার্বক্সিলিক অ্যাসিডে আর এস্টারে এখানে কয়টা মানে অক্সিজেন? 2টা করে না? সো জাস্ট আবার এদের ডাবল বন্ড আছে। কার্বক্সিলিক অ্যাসিডে দেখো স্ট্রাকচারটা দেখো ডাবল বন্ড আছে, এস্টারে দেখো স্ট্রাকচারে ডাবল বন্ড আছে, মানে দুইটাতেই ডাবল বন্ড আছে। দ্যাট মিন্স কি
অ্যালকেনের যে সাধারণ সংকেত CnH2n, ওইটার সাথে দুইটা অক্সিজেন লাগাই দাও। অ্যালকেনের যে সাধারণ সংকেত CnH2n, ওইখানে দুইটা অক্সিজেন লাগাই দাও, তাহলেই শেষ। দেখো কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার, দেখো আমি যদি দেখাই CH3 CH2 COOH, এটা কি কার্বক্সিলিক অ্যাসিড। আর এস্টার যদি বলি CH3 CO, তারপর কি অক্সিজেন CH3, বুঝছো? এটা হচ্ছে এস্টার। দুইটাই কি 3 কার্বন বিশিষ্ট। তো দেখো কার্বন 3টা, হাইড্রোজেন কয়টা? 3 2 5 আর 1 6টা, আর অক্সিজেন কয়টা? 2টা। এখানে দেখো কার্বন কয়টা? 3টা, হাইড্রোজেন কয়টা? 3 3 6, আর অক্সিজেন কত? 2। বুঝা গেছে? দুইটার সাধারণ সংকেত সেম। সো কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার দুইটার সাধারণ সংকেত CnH2nO2। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার হইলে সবাই সি বলো। সবাই ক্লিয়ার হইলে সি বলো। পরেরটা দেখি আমরা, অ্যাসিড অ্যানহাইড্রাইড। ঠিক আছে, অ্যাসিড অ্যানহাইড্রাইডে কি আমরা কি বলছিলাম? দুইটা কিটোন, ভালোভাবে বুঝো, দুইটা কিটোন, একটা ইথার, তাই না? অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কি দেখো অ্যালকাইনের মতো, CnH2n-2, CnH2n-2O3, CnH2n-2O3। দেখো আমি একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড আঁকি, CH3 C ডাবল বন্ড অক্সিজেন, C ডাবল বন্ড CH3, এটা একটা অ্যাসিড অ্যানহাইড্রাইড। ওকে, তো এখানে কার্বন কয়টা? দেখো কার্বন 1 2 3 4, 4টা। হাইড্রোজেন কয়টা? 3 3 6টা। অক্সিজেন কয়টা? 1 2 3টা। দেখো Cn মানে কার্বন 4টা দিছি, H2n মানে কি 4 দুগুণে 8 থেকে 2 বাদ 6, বুঝছো? আর অক্সিজেন 3টা, CnH2n-2O3। মানে অ্যাসিড অ্যানহাইড্রাইডটা মনে রাখবা যে অ্যালকাইনের মতো, অ্যালকাইনের যে সাধারণ সংকেত ওইখানে অক্সিজেন 3টা লাগাই দিবে। এগুলো হচ্ছে মেজর, অনেক ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় আইসা পড়ে। ক্লিয়ার? অ্যামিন, অ্যামিন কি দেখো, অ্যামিনটা অনেকটা সিঙ্গেল বন্ড না? সব সিঙ্গেল বন্ড। দেখো এই টেকনিকটা মাথায় থাকলেই হবে। অ্যালকোহল ইথার আমরা কি দেখছি? সিঙ্গেল বন্ড না? CnH2n+2। অ্যামিনটা এই যে সিঙ্গেল বন্ড, এখানে 2 হবে না, CnH2n+1 NH2। একদম বেসিক, মানে কি একদম বেসিক। দেখো কার্বন 2টা যাবে, কারণ কি একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েই তো অ্যামিনটা আসছে। ওই যে একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়েছে, ওই 2টা সরে গেছে, বুঝছো? 2টা সরে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? 2টা সরে গেছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অ্যামিনো গ্রুপটা বসে। সো এখানে 2 এর জায়গায় 1 হয়েছে, একটা হাইড্রোজেন প্রতিস্থাপন হয়েছে এই কারণে। দেখো সেম জিনিস, সেম জিনিস, দেখো সেম জিনিস। ও এই কয়টা পড়লেই হবে। অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রেও দেখো CnH2n+1 একটা হ্যালোজেন, বুঝছো? এই যে দেখো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে অ্যামিনো গ্রুপটা বসে আর হ্যালোজেন গ্রুপটা বসে, CnH2n+1 হ্যালোজেন। আমি সব গুছিয়ে দিচ্ছি। দেখো অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2। তারপর দেখো অ্যালকোহল ইথার CnH2n+2 অক্সিজেন। তারপর দেখো অ্যালডিহাইড কিটোন CnH2nO। তারপরে দেখো আমাদের কার্বক্সিলিক অ্যাসিড CnH2nO2, অ্যাসিড অ্যানহাইড্রাইড CnH2n-2O3। কয়েকবার লিখলে এসে পড়বে। দেখো আমি তোমাদের সাথে একটু প্র্যাকটিস করি, দেখো এটা আমার সাথে প্র্যাকটিস করো। দেখো অ্যালকেন CnH2n+2, তারপর দেখো অ্যালকিন, অ্যালকিন CnH2n, অ্যালকাইন CnH2n-2। ওকে, তারপর দেখো অ্যালকোহল প্লাস ইথার CnH2n+2, দেন কি OH। OH লাগবে না, একটা অক্সিজেন হইলেই হবে, একটা অক্সিজেন। তারপর দেখো অ্যালডিহাইড প্লাস কিটোন, কিটোন CnH2nO, একটা অক্সিজেন। হ্যাঁ, তারপর দেখো কার্বক্সিলিক অ্যাসিড প্লাস এস্টার, এটা কয়টা অক্সিজেন আছে? 2টা, প্লাস এস্টার CnH2nO2, অ্যাসিড অ্যানহাইড্রাইড অ্যাসিড অ্যানহাইড্রাইড
কি হবে অ্যালকাইনের মতো CnH2n -2O3। ওকে, তারপর কি অ্যামিন CnH2n +1 NH2। তারপর কি অ্যাসিড হ্যালাইড CnH2n +1 কি হবে একটা হ্যালোজেন। অ্যালকোহলটাকে এইভাবে লেখা যায়, দেখো স্পেশালি অ্যালকোহল দেখবো অনেক জায়গায় এইভাবে আসছে। যদি OH টা আলাদাভাবে লেখো CnH2n +1 OH ও লেখা যায়, মানে একটা হাইড্রোজেন তুমি যদি আলাদা লেখো। ক্লিয়ার সবাই? ক্লিয়ার ক্লিয়ার ডান? পারা যাবে? পারা যাবে? চলো নেক্সট টপিক। হ্যাঁ, নেক্সট টপিক, খাতা উল্টাও, খাতা উল্টাও। নেক্সট টপিক কি পড়বো? নেক্সট টপিকের কথা শুনে অনেকের ইস কি শুরু করছে ভাইয়া। হ্যাঁ, ভাইয়াটারে ভালো ভাবছিলাম, তাই না? ভালো ভাবছিলাম ভাইয়াটা তো অত্যাচার করতে করতে শেষ করে ফেলতেছে। যাক, নেক্সট টপিক আজকে আর না, আজকে আর কিছু পড়াইলে তোমরা কালকে থেকে আর ক্লাসে আসবে না, ঠিক আছে? এগুলো বাসায় পড়তে পড়তে অনেক টাইম লাগবে। নেক্সট দিন আবার ক্লাস হবে, ঠিক আছে? নেক্সট দিন আবার ক্লাস হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ নেক্সট দিন দেখা হচ্ছে। ওকে, ঠিক আছে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো, ইনশাল্লাহ দেখা হবে। পিডিএফ দিয়ে দিব একটু পরেই, এই 1 মিনিট। ওকে, ও ভালো পোলাবেনই তো ক্লাস করে, অর্গানিকে তো অ্যাটেন্টিভ আছে। ও অনেক পোলাবেন ক্লাস করতেছে। কি ব্যাপার, ফেসবুকে তো ইন্ড হচ্ছে না, ঘটনা কি?